সেট থিওরি শুরু করার আগে যে বিষয়টা নিয়ে আমরা আজকে সবার প্রথম করবো সেটা বলে রাখা উচিত যে আমরা গোটা যে এই থিওরি পার্টটা করছি না, এই থিওরি পার্টটা আমরা করব পোমোডোরো টেকনিক ইউজ করে। না, হোয়াট ইজ দিস পোমোডোরো টেকনিক? তো এর উপরে আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে রেখে দিয়েছি, সেখানে ডিটেলসে বলা আছে যে পোমোডোরো টেকনিককে ইউজ কী করে করতে হয়। বেসিক্যালি এই টেকনিকটা ইউজ করে তুই তোর প্রোডাক্টিভিটি লেভেলটাকে প্রচণ্ড পরিমাণে বাড়িয়ে দিতে পারবি। মানে যাদের ধর পড়তে ইচ্ছা করে না, একটা না বসতে পারিস না পড়তে, তো তাদের ক্ষেত্রে পোমোডোরো টেকনিক খুব হেল্পফুল একটা টেকনিক হয়েছে। তো আমি শর্টে একটা ওভারভিউ দিচ্ছি যে পোমোডোরো টেকনিকে আমরা করি কি। পোমোডোরো টেকনিকে ফার্স্টে আমরা 25 মিনিটস উইদাউট এনি ডিস্ট্রাকশনস পড়ব, উইদাউট এনি ডিস্ট্রাকশনস। তারপর 25 মিনিটস যখন হয়ে যাবে তখন আমরা 5 মিনিটের একটা ছোট্ট ব্রেক নেব। 5 মিনিটের ছোট্ট ব্রেক নিয়ে আবার আমরা করব কি, আবার আমরা এসে 25 মিনিটস পড়ব, দেন করব কি আবার 5 মিনিটের একটা ব্রেক নেব। তো এই যে টোটাল একটা 25 মিনিট পড়লাম, তারপর 5 মিনিটের একটা ব্রেক নিলাম, তো এটাকে বলা হয় একটা সেশন। তো এরকম যখন আমরা 4টে সেশন কমপ্লিট করে নেব, 4টে সেশন কমপ্লিট করে নেওয়ার পরে আমরা একটা বড় ব্রেক নেব 30 মিনিটস, বা থেকে কেউ 1 আওয়ারও পর্যন্ত ব্রেক নিতে পারিস। এর মাঝখানে যা কাজ আছে সেগুলোকে করে এসে আবার এই টেকনিকটাকে ইউজ করে পড়া। তো এতে হয় কি ডেলি একটা প্রোডাক্টিভিটি বেড়ে যায়। নাও তো চল শুরু করা যাক। আমি এখানে টাইমার সেট করে দিচ্ছি 25 মিনিটসের। এবার আমরা মেন হচ্ছে ভিডিওটা স্টার্ট করে রেখে দিই। তো সেট থিওরি সবার ফার্স্টে আমরা যে জিনিসটা যেটা থাম্বনেলে দেখে দিয়েছিস যে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সেট থিওরি। ক্লাস 11-এ সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড বল বা এনসিআরটিতে ফলো করিস বা সিবিএসসি বোর্ডস বলিস, ইভেন আইসিএসসিতেও সবার ফার্স্ট থিওরি মনে হয় সবার ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে দ্যাট ইজ সেট থিওরির উপরে। তো আমি এখানে দুটো ভাষা ইউজ করবো। অলরেডি বলে রেখে দিয়েছি যে ক্লাসেস উইল বি বাইলিঙ্গুয়াল, মানে আমি বাংলাতেও এক্সপ্লেন করবো, আমি অ্যাট দ্য সেম টাইম ইংলিশেও এক্সপ্লেন করে রেখে দেবো। তো এটা যাতে সমস্ত মিডিয়ামের বাচ্চাদের জন্য হেল্পফুল একটা বিষয় হয়। তো এবার দেখ, সবার ফার্স্টে আমরা চলে আসি যে সেট থিওরি। সেট থিওরিতে সবার ফার্স্ট যেটা আছে দ্যাট ইজ সংজ্ঞা বা ডেফিনিশন, যেটাকে আমরা ইংরেজিতে বলি। যে সেট আমরা যে জিনিসটা পড়বো সেই সেট জিনিসটা কি জিনিস। তো দেখ, অ্যাকচুয়ালি আমি এখানে যে ক্লাসেসগুলো রেকর্ড করে রেখে দিচ্ছি তাদের একটা উদ্দেশ্য আছে, সেটাকে আগে বলে রেখে দিই তাতে হেল্পফুল হয়ে যায় ব্যাপারটা। আমাদের না যে বইগুলো ডিজাইন করা আছে, প্র্যাকটিক্যালি বলতে গিয়ে আমার কোথাও দিক থেকে মনে হয় যে বইগুলোতে না মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি ওয়েতে বইগুলো ডিজাইন করা থাকে না। মানে এক্সট্রা ইনফো দেওয়া থাকে বা এটা হতে হবে, বা কখনো বলে থাকাও থাকে না যে কি এক্স্যাক্টলি করতে হবে। বইতে ধরো অনেক ইনফরমেশান দেওয়া আছে, বাট আমাদের অ্যাকচুয়াল লেভেলে খাতায় যেটা করতে হয় দ্যাট ইজ প্রচণ্ড অল্প। মানে বইতে ধর এরকম দেওয়া আছে 100% যদি ইনফরমেশান দেওয়া থাকে তো অনলি 40% তোর খাতায় করতে হবে। হ্যাঁ, একটা ইনফরমেশান এখানে দেওয়া উচিত যে প্রোভাইডেড যে তুই ফার্স্ট লেভেল থেকেই নিট বা আইআইটিকে টার্গেট করছিস না। যদি প্রথম দিন থেকেই নিট বা আইআইটিকে টার্গেট করে রেখে দিস তাহলে বোর্ডসেল লেভেলের সঙ্গে কিন্তু ওই লেভেলের অনেকটা বেশি ডিফারেন্স রয়েছে। নাও কামিং টু আওয়ার মেন পার্ট, যেটা আমরা ডিসকাস করছিলাম যে সেট কাকে বলে। তো সেটের যে ডেফিনিশনটা আমরা পড়ব দ্যাট ইজ আ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ অবজেক্টসকে বলা হয় সেট। ওকে, সেট মানে কি একটা ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ অবজেক্ট। এবার যেটা বাংলায় বলা হয় ওয়েল ডিফাইন্ডকে বাংলায় বলা হয় হচ্ছে সুসংজ্ঞাত। ওকে, এবার এই ওয়েল ডিফাইন্ড বা সুসংজ্ঞাত মানে কি, এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হয়ে যায়। সুসংগত ওয়ার্ডটা বাংলায় যদি বলিস বা ইংরেজি যেটাকে বলি আমরা ওয়েল ডিফাইন্ড, এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একটা টার্ম হয়ে যায়। মানেটা কি, সাপোজ ধর এখানে একটা গ্রুপ অফ গার্লস দেখতে পাচ্ছিস, আমি কাউকে বললাম যে এদের মধ্যে থেকে দুজন মোস্ট বিউটিফুল গার্লকে কেউ চুজ কর, এরকমভাবে জাস্ট বলতে বললাম যে এদের মধ্যে দুটো মোস্ট বিউটিফুল গার্লকে, এরকমভাবে সবচেয়ে সুন্দর এরকমভাবে যেটা বলতে হয়। সাপোজ ধর কেউ একে চুজ করলো অ্যান্ড কেউ একে চুজ করলো। নাও ও ছাড়া অন্য আরেকজন আসছে যে কিনা আগের যেজন এই যে দুজনকে চুজ করেছে দেখেনি যে সে কী কী অপশানস চুজ করেছে। সেকেন্ড পার্সনকে আমি যখন ডাকছি না, সে এসে সাপোজ ধর একে চুজ করলো অ্যান্ড একে চুজ করলো। এবার গল্প শুরু এখান থেকে। গল্পটা হচ্ছে যখন ফার্স্ট জন এসে একে চুজ করেছিল এদের দুজনকে, তো তার বেসিসে এরা হয়তো বিউটিফুল, কিন্তু সেকেন্ড জন যখন আসছে সে এসে তার বেসিসে এটা হচ্ছে বিউটিফুল। তার যখন পার্সন টু পার্সন আসছে না, তো তার রেসপেক্টে এই যে দুজন মোস্ট বিউটিফুল
ব্যাপারটা বলা, এটা আনসার্টেন একটা জিনিস হয়ে যাচ্ছে, দুজনের ক্ষেত্রে অ্যান্সারটা সেম হচ্ছে না। ওকে, যেমন ধর আমি আরেকটা এক্সাম্পল দিয়ে রেখে দিই। তো বললাম টপ টেন রাইটার্স অফ ইন্ডিয়া, ভারতের শ্রেষ্ঠ 10 লেখক। তো এইবার ভারতের শ্রেষ্ঠ 10 লেখকের নিয়ে তোকে যদি আমি একটা সেট ফর্ম করতে বলি, তুই তার মধ্যে কাকে কাকে রাখবি সেটা তোর পার্সোনাল চয়েস, কিন্তু তার মানে কখনো এটাই না যে তোর পাশে থাকা যে আছে তার সঙ্গে তোর লিস্ট সম্পূর্ণ মিলে যাবে। হয়তো সে এমন একজনকে শ্রেষ্ঠ লেখক ভাবে যাকে তুই ভাবিস না, ঠিক তেমনি তুই হয়তো একজনকে মানে ভালো লেখক ভাবছিস, অন্যজন হয়তো সেটাকে ভাবছে না। তো সেই কেসগুলো বলা হয় যে সেই কেসগুলো নট ওয়েল ডিফাইন্ড। ঠিক আছে, তো এই কেসগুলোকে ওয়েল ডিফাইন্ড কেস বলা হয় না। যেমন এই কেসটাতেও যেমন ফার্স্টে যখন এই মেয়েটাকে বা এই মেয়েটাকে চুজ করা হলো, সেকেন্ড জেন যখন আসছে দ্বিতীয় জন, তখন সে একে আর একে চুজ করলো। তো এই কেসটাকে আমরা ওয়েল ডিফাইন্ড সেট বলতে পারবো না, বিকজ এখানে ডিফারেন্ট কেসেসে আমরা ডিফারেন্ট অ্যান্সার পেয়ে যাচ্ছি। ওকে, তো এখান থেকে ধর এই যে যদি কেউ এরমভাবে লেখে যে চুজ টু বিউটিফুল গার্লস, বা আমি বলতে বলে গেলে চুজ টু মোস্ট বিউটিফুল গার্লস, তাহলে আমাদের তখন বলতে হবে নট ওয়েল ডিফাইন্ড। ওকে, নাও এই কেসটাতে আসি। দেখ, সাপোজ ধর এই কেসটাতে আমাকে বলেছে এমন একটা নাম্বার পিক করো যে নাম্বারটা 2 এর চেয়ে বড় হবে। এইখানে এই সেটের মধ্যে, মানে এই কটা নাম্বারসের মধ্যে এমন একটা নাম্বার চুজ করো যেটা 2 এর চেয়ে বড় হবে বাট 8 এর চেয়ে ছোট হবে। 2 এর চেয়ে বড় বা 8 এর চেয়ে ছোট। তখন আমরা কাকে কাকে চুজ করব? 3 আসবে, 5 আসবে, 7 আসবে। একজন সেই অ্যান্সার দিল। আমি সেকেন্ড আরেকজনকে ডাকলাম, ডেকে তাকেও আমি সেম কোশ্চেন করে দিলাম যে এমন একটা নাম্বার চুজ করো যেটা 2 এর চেয়ে বড় হবে অ্যান্ড 8 এর চেয়ে ছোট হবে। তো সেও এসে কিন্তু 3, 5 অ্যান্ড 7ই চুজ করবে। তো সেকেন্ড পার্সন বা ফার্স্ট পার্সন বলিস, কারোর ক্ষেত্রে কি অ্যান্সার ভ্যারি করেছে? অ্যান্সার দু ক্ষেত্রেই সেম আছে। তো ইটস আ ওয়েল ডিফাইন্ড সেট। তখন এইটাকে আমরা বলবো ওয়েল ডিফাইন্ড সেট। আচ্ছা, আমি একটা জিনিস সবাইকে বলে রেখে দিই, ভিডিও চলাকালীন কাউকে কিছু নোটস বানাতে হবে না। আমি এই যে পিডিএফটাতে কাজ করছি, এই পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখবো। তোরা এক তো আমার যে ইউটিউব পেজ সেখানে চ্যানেলের লিঙ্ক পেতে পারিস, বা আমি এই যে পিডিএফের শেষেও চ্যানেলের লিঙ্কটাকে পোস্ট করে রাখবো, তোরা সেখান থেকে গিয়ে জয়েন করে নিতে পারিস। যা যা আমি ক্লাস করাচ্ছি, যা যা অ্যানোটেটেড পিডিএফস থাকবে, সব ওই টেলিগ্রাম চ্যানেলে পাওয়া যাবে। নাও কামিং টু দ্য নেক্সট পার্ট। সাপোজ ধর আমি এখানে এসে বললাম যে কেউ এসে আমাকে বললো যে এদের মধ্যে থেকে এখানে কটা ফ্লাওয়ার্স রয়েছে, টোটাল 12টা ফ্লাওয়ার্স রয়েছে। আমাকে কেউ বললো যে পিক 2 মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার্স, যে দুটো সবচেয়ে সুন্দর ফুলকে পিক করো। এবার ধর আমার ক্ষেত্রে আমার মনে হলো, সাপোজ ধর যে এটা সবচেয়ে বিউটিফুল অ্যান্ড এটা সবচেয়ে বিউটিফুল, এরকমভাবে আমি এটাকে পিক করছি অ্যান্ড এটাকে পিক করছি সাপোজ ধর। তো এবার আমি যখন এটাকে আমি পিক করে রেখে দিলাম, সাপোজ ধর আমি এটাকে পিক করে রেখে দিয়েছি, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। সেকেন্ড আরেকজনকে যখন এসে জিজ্ঞাসা করা হলো, যে তাকে বলা হলো যে তুমি চুজ করো দুটো বিউটিফুল ফ্লাওয়ার, সাপোজ সে এটাকে চুজ করলো অ্যান্ড এটাকে চুজ করলো, তাহলে আমার অ্যান্সার তার অ্যান্সার ভ্যারি করছে। তো এই ক্ষেত্রে এই যে কোশ্চেনটা আমাকে করা হয়েছিল যে পিক টু মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার্স, এটা কিন্তু ওয়েল ডিফাইন্ড নয়। ওকে, কারণ এখানে আমার অ্যান্সার ভ্যারি করতে পারে। তো এখানটাতে হয়ে যাবে কি নট ওয়েল ডিফাইন্ড, বা বাংলায় বলতে গেলে এই যে সেটটা আমি ফর্ম করার চেষ্টা করছি, দ্যাট ইজ নট সুসংজ্ঞাত, মানে সুসংজ্ঞাত নয়। কিন্তু সাপোজ ধর আমাকে কেউ এখান থেকে এসে বলল চুজ হোয়াইট ফ্লাওয়ার্স, সাদা ফুলগুলোকে চুজ করো। তো সাদা ফুলগুলোকে যখন আমাকে সে চুজ করতে বলে রেখে দিয়েছে,
তখন আমি কোন ফোনগুলোকে চুজ করবো বলতো? সবাই, মানে এই একটা সাদা ফুল আছে, অন্য কালারে করছি, এই একটা সাদা ফুল আছে, এই একটা সাদা ফুল আছে, এই একটা সাদা ফুল আছে, আর এই একটা সাদা ফুল আছে। সেকেন্ড জন যে একজন আসবে তাকে যদি আমি সেম কাজটা বলি যে সাদা ফুল চুজ করো, সে কিন্তু আবার এই চারটেকেই সিলেক্ট করবে। তো সেই ক্ষেত্রে কি আমার অ্যান্সারটা ভ্যারি করলো? অ্যান্সার তো সেম থেকে যাচ্ছে। আমি তো থার্ড পার্সনকেও ডাকি, সেও কিন্তু এসে একই অ্যান্সার দেবে। তো যখন আমাকে এই কথাটা বলা হচ্ছে যে চুজ হোয়াইট ফ্লাওয়ার্স, তখন কিন্তু এই সেটটা হয়ে যাচ্ছে আমার ওয়েল ডিফাইন্ড। ওকে, যেমন ধর আমি আরও কিছু এক্সাম্পল দিয়ে রেখে দিই। আমি তোকে বললাম যে একটা সেট বানাও বা একটা গ্রুপ অফ স্টুডেন্টস বানাও যেখানে দুনিয়ার সবচেয়ে মানে দুনিয়ার লম্বা লম্বা ছেলেরা রয়েছে। লম্বা লম্বা, আমি কোনো হাইট বলিনি, সবচেয়েও বলছি না, আমি জাস্ট বলছি এমন একটা সেট বানাও যেখানে দুনিয়ার লম্বা লম্বা ছেলেরা আছে। তুই কি সেটটা বানাতে পারবি? তুই বলবি হ্যাঁ বানাতে পারবো, লম্বা ছেলেগুলোকে যদি কোনোভাবে খুঁজে নিয়ে এসে রেখে দেওয়া যায় তাহলে আমি সেটটা বানিয়ে দিতে পারবো। কিন্তু ভালোভাবে ভেবে দেখ, এই যে আমরা কাউকে লম্বা বলি বা কাউকে বেঁটে বলি, বা ইংরেজিতে বললে কাউকে টল বলি বা শর্ট বলি, কারোর কাছে কি কোনো ডেফিনেশন রয়েছে যে এতটা হাইট হলে তাকে লম্বা বলা হবে, বা এতটা ওয়েট হলে তাকে মোটা বলা হবে, এতটা ওয়েট হলে তাকে রোগা বলা হবে, এরকমভাবে? এটা কি কেউ সেট করে রেখে দিয়েছে যে এতটা হাইট হলে তোকে লম্বা? তুই ধর যে হাইটে আছিস, তোর চেয়ে যদি রেসপেক্টে কাউকে যদি তুই একটু বেশি হাইটে দেখিস, তুই তখন তাকে দেখলে বলবি লম্বা। তোর চেয়ে যদি শর্ট হাইটে কাউকে দেখিস তখন তাকে দেখলে বলবি বেঁটে। তো লম্বা, বেঁটে, মোটা, রোগা এই সমস্তগুলো কিন্তু রিলেটিভ টার্ম, এগুলো কিন্তু এক্স্যাক্ট টার্ম নয়। কিন্তু ধর আমি বললাম দুনিয়ায় সেই সমস্ত ছেলেগুলোকে ধরে নিয়ে আসো যাদের হাইট 6 ফিটের বেশি, তাহলে কিন্তু তুই একটা সেট ফর্ম করতে পারবি। তাহলে ফার্স্ট কেসটা যখন আমি বললাম যে দুনিয়ার সমস্ত লম্বা ছেলেগুলোকে নিয়ে আসো, সেটা কিন্তু ওয়েল ডিফাইন্ড নয়, কারণ সেখানে আমি কোনো ক্রাইটেরিয়া দিইনি বা কোনো বেঞ্চ মার্ক কিন্তু সেট করিনি যে কতটা হাইট হলে তাকে লম্বা বলা হবে। হোয়ারঅ্যাজ আমি কিন্তু সেকেন্ড কেসটাতে যখন আমি বলছি যে সেই দুনিয়ার সেই সমস্ত ছেলেগুলোকে ধরে নিয়ে আসো যাদের হাইট 6 ফিটের ওপরে, 6 ফিট বা 6 ফিটের ওপরে, তখন কিন্তু তুই একটা প্যারামিটার পেয়ে গেছিস বা একটা বেঞ্চ মার্ক পেয়ে গিয়েছিস যার রেসপেক্টে তুই বলতে পারিস যে কারা লম্বা। তো সেই সেকেন্ড কেসটা ওয়েল ডিফাইন্ড, হোয়ারএস ফার্স্ট কেস কিন্তু ওয়েল ডিফাইন্ড না। এইবার এইবার যে সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে সেটের সিম্বল। সাপোজ ধর একটা সেট নিচ্ছি, আচ্ছা সেটকে নেওয়া হয় কিন্তু সেটকে লেখা হয় ক্যাপিটাল লেটারে, একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সেটে নাম্বারসগুলো লিখবো যেগুলোকে আমরা বলি এলিমেন্টস। ঠিক আছে, যেমন ধর এটাতে লিখছি 1 2 3 4 5 6 7, আমি এইগুলো লিখলাম। তো এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছিস না, 1 2 3 4 5 6, এইগুলো, এগুলোকে বলা হয় এলিমেন্টস। ওকে, এই 1 বলিস 2 বলিস 3 বলিস এই সমস্তগুলোকে বলা হয় এলিমেন্টস। ওকে, তো এইবারে আমি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টদেরও বলে রেখে দেবো যে তোরাও কিন্তু এগুলোকে এলিমেন্ট হিসেবেই পড়ে রেখে দিবি, কারণ ম্যাথসে যে টার্মগুলো রয়েছে, ইনফ্যাক্ট সায়েন্সের যে টার্মগুলো রয়েছে সেগুলো বাংলা শেখার সাথে সাথে যত ইংরাজিতে শিখে রাখবি সেগুলো লং টার্মে গিয়ে একটা বেনিফিশিয়াল হয়েছে। এবার কামিং টু নেক্সট, দেখ এই যে সেটটা আমি এ বলে নিয়েছি না, এই সেটের ভিতরে কী কী এলিমেন্ট আছে? 1 2 3 4 5 6 and 7, তাই তো? আমাকে বলতো যে 8, যে খালি এলিমেন্ট 8, এটা কি এই এ সেটে আছে? না, আমি তো এই সেটের ভিতরে 1 থেকে 7 পর্যন্ত নিয়েছি, 8 তো সেখানে নেই। তো এই 8 যে সেটে নেই, তো এরমভাবে আমরা বলবো 8 is not present in the above set A, বা উপরের যে সেট এ আছে তাতে 8 প্রেজেন্ট নেই। কিন্তু ম্যাথামেটিক্যালি এত বড় করে লেখা হয় না। ম্যাথামেটিক্যালি কীভাবে লেখা হয় জানিস? ম্যাথামেটিক্যালি সবার প্রথমে এটাকে কেটে দিই, দেখ এটাকে কেটে দিই। তো ম্যাথামেটিক্যালি এটাকে লেখা হয় যে 8, এই যে সিম্বলটা ভালোভাবে দেখবি, সিম্বলটা কীভাবে ফর্ম করছি সেটা আরেকবার বলে রেখে দিই। সিম্বলটা হচ্ছে একটা ইউ এর মতো এরকম সাইডে আসবে, মাঝখান দিয়ে একটা দাগ পড়ে যাবে। তো এই একটা সিম্বল, এটা স্পেশাল সিম্বল যেটাকে আমরা বলে রেখে দেবো। আচ্ছা দুটো সিম্বল আমি লিখি কীভাবে ইউজ হচ্ছে, দেখ ফার্স্ট অফ এই যে সিম্বলটা, এই সিম্বলটাকে বলা হয় বিলংস টু সিম্বল, অ্যান্ড এই যে সিম্বলটা এটাকে বলা হয়
ডাস নট বিলং টু সিম্বল। ঠিক আছে, যেমন ধর এই সেটে এ সেটের ভিতর কী কী এলিমেন্টস রয়েছে, 1 2 3 4 5 6 7, তাই তো? তাহলে আমি যদি সিক্সের রেসপেক্টে বলি যে সিক্স কি ওই সেটে বিলং করে, তুই বলছিস হ্যাঁ সেট তো ওই মধ্যে আছে, তো তার জন্য আমি এই সিম্বলটা ব্যবহার করবো, সিক্স বিলংস টু এ। কিন্তু সাপোজ ধর এইট কি ওই সেটে বিলং করছে, তো এইট ওই সেটে বিলং করছে না, তো আমি লিখবো যে এইট ডাজ নট বিলংস টু এ। সিমিলারলি যেমন ধর ওয়ান তো ওই সেটে বিলং করছে, ওয়ান তো ওই সেটে বিলং করছে, তো ওয়ানের জন্য হচ্ছে ওয়ান বিলংস টু এ, হোয়ার অ্যাজ টেন কি ওই সেটে বিলং করছে না, তো দ্যাট মিন্স টেন ডাজ নট বিলং টু এ। ওকে, তো এই ছিল আমার এটা থিওরি যে কীভাবে সিম্বল ইউজ করা হয়। তো এই এখান থেকে আমাদের মেন যে জিনিসটা ইম্পর্টেন্ট, দ্যাট ইজ এই হচ্ছে মানে বিলংস টু সিম্বলটা, ওটাকে কোনটাকে কি বলা হয় সেটা, অ্যান্ড সেকেন্ড হচ্ছে ডাজ নট বিলং টু সিম্বলটা। যেমন ধর এখানে আমি একটা পিকচার ইউজ করেছি, যেমন ধর এই সেটটার ভিতরে কী কী এলিমেন্টস রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9। তো এই যে সেটে, এটা সেট এন, তার ভিতর এই যেগুলো আছে, এই যে 1 7 8 যেগুলো দেখছি, সেগুলোকে কী বলা হয়, এলিমেন্টস অফ দ্য সেট, বা এনটাকে এরমভাবে লেখা হয়েছে। যদি এলিমেন্ট হয় তাহলে আমরা এই সিম্বলটা ব্যবহার করব, আর যদি এলিমেন্ট না হয় তাহলে আমরা এই সিম্বলটা বা ডাজ নট বিলং টু সিম্বলটা ইউজ করব। যেমন ধর এই সেটের ভিতর 4 আছে, তো সেই জন্য দেখ 4 বিলংস টু এন লেখা হয়েছে, হোয়ার অ্যাজ এই সিটের ভিতরে দেখ 12 নেই, দ্যাটস ওয়াই এখানে দেখ লেখা আছে 12 ডাজ নট বিলংস টু এন। ওকে, তো এটাকে একবার দেখে রেখে দিস। কামিং টু নেক্সট পার্ট, সেটকে আমরা সেট যে বলছি, সেটকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করবো অ্যাকচুয়ালি। তো আমাদের যে সমস্ত নর্মাল বুকসগুলো আছে না, সেখানে সেটের মাত্র দুটো ধরনের রিপ্রেজেন্টেশন দেখায়, বাট আমরা করব তিনটে রিপ্রেজেন্টেশন। কী কী তিনটে রিপ্রেজেন্টেশন? যার যেটা পছন্দ সে সেটাকে করে রেখে দিবি, আমরা একটা করে রেখে দেবো একটা ডেসক্রিপটিভ ফর্মে, একটাকে আমরা বলবো হচ্ছে সেট বিল্ডার ফর্ম, ডেসক্রিপটিভ ফর্ম, সেট বিল্ডার ফর্ম, অ্যান্ড থার্ড ওয়ান ইজ রস্টার ফর্ম। বাংলাতে মনে হয় কোনোটাকে একটা, এটাকে মনে হয় বলা হয় বর্ণনা পদ্ধতি, এটাকে বলা হয় সেট বিস্তার পদ্ধতি বা এরকম কিছু। এটা অ্যাকচুয়ালি ছায়া মানে যারা এসএনদের বই ইউজ করিস তারা একবার এটাকে দেখে নিস এটাকে বাংলাতে কী বলা হয়, আর এটাকে বাংলাতে রস্টার মেথডই বলা হয়ে থাকে। তবে আমি বারবার বলে রেখে দিচ্ছি, যখন ম্যাথস করবি বা যে কোনো সায়েন্সের সাবজেক্ট করবি, ইংলিশ টার্মগুলোকে জেনে রাখার চেষ্টা করবি, সেটা হেল্পফুল হয়। নাও ডেসক্রিপটিভ ফর্মে কীভাবে আলোচনা হচ্ছে সেটা দেখ। সাপোজ ধর আমি এরমভাবে বললাম, রাইট a set of natural numbers which, ন্যাচারাল নাম্বারসকে বাংলা মিডিয়াম যারা রয়েছিস তারা লিখে নিবি, ন্যাচারাল নাম্বারসকে বাংলায় বলা হয় স্বাভাবিক সংখ্যা। ন্যাচারাল নাম্বার স্টার্ট হয় কোথা থেকে, 1 থেকে শুরু হয়, 1 2 3 4 5 6 আপ টু চলতেই থাকে। আচ্ছা, রাইট এ সেট অফ ন্যাচারাল নাম্বারস হুইচ আর গ্রেটার দেন 3 বাট লেস দেন 7। তো আমি বললাম যে একটা সেট অফ ন্যাচারাল নাম্বারস লেখো যারা হচ্ছে, বা স্বাভাবিক সংখ্যার একটা সেট এমনভাবে বানাও যারা 3 এর চেয়ে বড় কিন্তু 7 এর চেয়ে ছোট হবে। কারা কারা হবে রে? 4 5 6, দ্যাটস ইট, হয়ে গেল। এবার ধর এই জিনিসটাকেই আমি এরকমভাবে লিখছি, একটা সেট এ, তার ভিতর এলিমেন্টস এক্সগুলো এমনভাবে আছে যে এক্স ইজ আ ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, অ্যান্ড 3 লেস এক্স লেস 7। বলতো আমি ওপর থেকে কি কিছু আলাদা লিখেছি? আমি বললাম একটা সেট আছে এ, যার ভিতর সেই সমস্ত এলিমেন্টসগুলো আছে এক্স, যাতে এক্স হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা হবে, অ্যান্ড সাথে সাথে এক্স 3 এর চেয়ে বড় হবে কিন্তু 7 এর চেয়ে ছোট হবে। আর সেকেন্ড আরেকটা ভাবে এই সমস্ত জিনিসগুলোকে এরমভাবে লেখা যায়, তো ওই যে যেটা আমি লিখে রেখে দিয়েছিলাম 4 5 অ্যান্ড 6,
তো দেখ, সবার প্রথমে আমি করলাম কি, আমি সেটের একটা বর্ণনা দিলাম, তারপর একটা কি, সেটের একটা বেশ ডেফিনিশন টাইপের একটা ফর্ম তৈরি করলাম, অ্যান্ড লাস্ট করলাম কি, সেটের যে এলিমেন্টসগুলো আছে সেগুলোকে লিস্ট আউট করে লিখে দিলাম। তো এই যে তিনটে মেথডকে আমরা ইউজ করলাম না, এটাকেই পরপর বলা হয়। ফার্স্ট ওয়ান ইজ নোন অ্যাজ ডেসক্রিপটিভ ফর্ম, সেকেন্ড ওয়ান ইজ নোন অ্যাজ সেট বিল্ডার ফর্ম, অ্যান্ড থার্ড ওয়ান ইজ নোন অ্যাজ রস্টার ফর্ম। তো রস্টার ফর্ম আমাদের মধ্যে সবচেয়ে বেশি কোনটা ইউজ হয়, আমাদের মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় এইটা না এইটা, তার মধ্যে রস্টার ফর্মটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো যাই হোক না, ইম্পর্টেন্স বলতে গেলে সেট বিল্ডার ফর্মটাও ইম্পর্টেন্ট, বাট ডেসক্রিপটিভ ফর্মটা খুব কম পরিমাণে ইউজ হয়। তো অনেক বইতে দেখবি সেই কারণে এটাকে দেওয়াও থাকে না, মেনলি এই দুটোকে আমাদের ইউজ করা হয়ে থাকে। তো এই যে ফার্স্ট যেটা ছিল আমাদের, রাইট এ সেট অফ ন্যাচারাল নাম্বারস হুইচ আর গ্রেটার দেন 3 বাট লেস দেন 7, এটা হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ ফর্ম, দিস ইজ সেট বিল্ডার ফর্ম, অ্যান্ড দিস ইজ রস্টার ফর্ম। এখানে একটা ছবি দিয়ে রেখে দিয়েছি দেখ, তো এটাকেও হেল্প নিতে পারিস। যেমন ধর আমি বলছি যে ফার্স্টে হচ্ছে দ্য সেট অফ অল ভাওয়েলস ইন ইংলিশ অ্যালফাবেট, ইংরাজি বর্ণমালায় যতগুলো ভাওয়েল রয়েছে, স্বরবর্ণ আছে, তাদেরকে সেট। তো সেখানে কী কী আসবে, এই আই ও ইউ। তো দেখ, এটা আমি ডেসক্রিপশন দিলাম, আর আমি এখানটা এলিমেন্টসগুলোকে লিস্ট আউট করে লিখলাম। তো ফার্স্ট মেথডটা হচ্ছে ডেসক্রিপটিভ মেথড, অ্যান্ড লাস্টে যেটা আছে দ্যাট ইজ রস্টার মেথড বা রস্টার ফর্ম। মাঝখানে দেখ আমি এরমভাবে লিখছি যে একটা সেট এমনভাবে আছে, তার ভিতর এক্স বলতে সেই সমস্ত এলিমেন্টসগুলোকে বোঝাচ্ছে যারা ভাওয়েল হবে কিনা ইংলিশ অ্যালফাবেটের। তো এও তো সেই একই জিনিসকে বোঝাবে। তো ফার্স্ট যে কেসটা দ্যাট ইজ ডেসক্রিপটিভ, সেকেন্ড যে কেস দ্যাট ইজ সেট বিল্ডার, অ্যান্ড থার্ড যে জিনিসটা দ্যাট ইজ রস্টার ফর্ম। ঠিক সেরকমভাবে এইখানে আরও দুটো এক্সাম্পল আছে, এর দুটোকে একবার দেখে নিস। এইবার আসতে হবে আমাদের একটা জিনিসে, যে আমরা তো সেটস করে এসেছি, সেটস করতে গেলে কিছু কিছু সিম্বল রয়েছে, যে সিম্বলগুলোকে আমাদের জানতে হয়। যে সিম্বলগুলো বলতে কীরকমভাবে, আমি এখন খুব অল্প অল্প করে তোদের সিম্বলস বলে রেখে দিচ্ছি, বাট লং টার্মে আমরা যখন যাব না, তখন আমাদের সিম্বলস আরও বেশি পরিমাণে বাড়বে, এবং যখন যেটা লাগবে আমি সেখানে এক্সপ্লেন করে দেবো। বাট এখন বর্তমানে বাংলায় আমরা বাস্তব সংখ্যা বলি, তো সেখানে বাস্তব সংখ্যার মধ্যে দশমিক সংখ্যা পড়ে, নর্মাল সংখ্যাও পড়ে। ইংরাজিতে সেগুলোকে বলা হয় রিয়েল নাম্বারস, বা বাংলায় যেটাকে আমরা বলবো বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যার যে সেটটা হয় না, তাকে আমরা আর দিয়ে ডিনোট করি, বা বড় ক্লাসে সেটাকে স্ক্রিপ্টার। এই যে সিম্বলটা, এটাকে বলা হয় স্ক্রিপ্টার দিয়ে ডিনোট করে, বাট বেশিরভাগ বইতে, তোদের বইতে এগুলো নর্মাল ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করা হবে। আচ্ছা, ইন্টিজার্স, বাংলায় যেটাকে আমরা বলি পূর্ণ সংখ্যা, মানে 0 +- 1 +- 2, এই সমস্তগুলো। পূর্ণ সংখ্যার যে সেটটা আছে সেটাকে আই দিয়ে ডিনোট করা হয়, বা জেড দিয়ে ডিনোট করা হয়। ওকে, আচ্ছা, ন্যাচারাল নাম্বারসের সেটকে কীভাবে ডিনোট করা হয়? ন্যাচারাল নাম্বারস বলতে বাংলায় এটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার সেটকে এন দিয়ে ডিনোট করা হয়, এন ফর ন্যাচারাল নাম্বারস। আচ্ছা, আর আছে হচ্ছে ইন্টিজার্স করলাম, রেশনাল নাম্বার করলাম, রেশনাল বলছি, ন্যাচারাল নাম্বারস করলাম, আর হচ্ছে হোল নাম্বারস। হোল নাম্বারস বলতে ন্যাচারাল নাম্বার তো আছেই, ন্যাচারাল নাম্বার যেমন 1 থেকে স্টার্ট হয়, হোল নাম্বারে খালি একটা 0 এক্সট্রা অ্যাড হয়ে যাবে। তো হোল নাম্বারসকে অ্যাকচুয়ালি বাংলায় কী বলে আমার এক্স্যাক্টলি খেয়াল আসছে না, সরি ফর দ্যাট। তবে তোরা একবার দেখে নিস ওটাকে, হোল নাম্বারসকে বাংলায় কী বলে। আচ্ছা, 1 মিনিট হোল্ড কর, আমি যদি হোল নাম্বারসের বাংলা কিছু পেয়ে যাই সেটা আমি বলে রেখে দিচ্ছি। অখণ্ড সংখ্যা, হোল নাম্বারস আর কল্ড অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা, তো হোল নাম্বারসকে ডাব্লিউ দিয়ে ডিনোট করা হয়। এগুলো কিন্তু সব ক্যাপিটাল লেটারে আছে, ওকে। আর আরেকটা যেটা আছে সেটাকে বলা হয় রেশনাল নাম্বারস, যেটাকে বাংলায় বলা হয় মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে আমরা সাধারণত কিউ দিয়ে ডিনোট করি, ওকে। আচ্ছা, আর পজিটিভ ইন্টিজার্স মানে যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাকে কিন্তু আমরা ডিনোট করি ওই আই প্লাস বা জেড প্লাস দিয়ে।
ঠিক তেমনি বলতো নেগেটিভ ইন্টিজার্স যদি হয়, যেটাকে আমরা বলি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, সরি সরি সংখ্যা, তাকে আমরা i মাইনাস বা z মাইনাস দিয়ে রিনোট করব। ওকে, তো এই ছিল কিছু সিম্বলস। এছাড়াও যদি কোনো সিম্বল আমাদের কোনো কাজে লাগে তো আমরা তখন সেগুলোকে ডিসকাস করার সময় বলে রেখে দেবো। যেমন এছাড়াও কিছু সিম্বলস ইম্পর্টেন্ট নেই যে তা নয়, আরও আছে, বাট সবগুলো একসাথে করতে হবে না, যখন যেগুলো কাজে লাগবে তখন সেগুলোকে করে রেখে দিস। ওকে, এইবার আমাদের টাইম কিন্তু প্রায় শেষ, মানে অ্যাকচুয়ালি বলতে গেলে ফার্স্ট প্রোমোটার সেটিং আমরা যেটা করে রেখে দিয়েছি তার মধ্যে মাত্র আর 40 সেকেন্ডস বাকি আছে, তাও তো আমি যতক্ষণে বলছি দ্যাট ইজ 34 সেকেন্ডস। তো ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস, তুই 25 মিনিট ধরে একটানা ভিডিওটা দেখে রেখে দিয়েছিস, এটা একটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এখন করবি কি, 5 মিনিটের একটা ব্রেক নিবি। ব্রেক নিবি বলতে তাতে মোবাইল ঘাঁটিস না। 5 মিনিটের ব্রেক বলতে একটু হেঁটে আসলি, একটু জল খেয়ে রেখে দিলি, একটু দূরের দিকে তাকালি, মোটামুটি 5 মিনিটের রেস্ট নিয়ে 5 মিনিটের টাইমার লাগিয়ে আবার ফেরতে আসিস, এবং তারপরে আমরা শুরু করে রেখে দেবো নেক্সট যে কাজ, দ্যাট ইজ আমাদের সেটের নেক্সট পার্ট, যেটাকে আমরা বলবো ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট সেটস। ওকে, তো চল শুরু করা যাক। অ্যান্ড আজ এখন এই পর্যন্ত।